তিনটি বিভাগের তিনটি বিভাগই রাষ্ট্রের জন্য মহাগুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনা করবার জন্য। ৫ই অগাস্টের যেই জঙ্গি হামলাটি হয়েছে, ৫ই অগাস্টের যে আক্রমণটি করেছে, যেটিকে একটি বিপ্লব বলে বারবার এরা অভিহিত করতে চাইছে, কেউ বা এটিকে গণ অভ্যুত্থান বলতে চাইছে। এটি মূলত ছিল একটি জঙ্গি হামলা। এই জঙ্গি হামলার পরে এবং আমি জানি না, আমি কখনো অনেকগুলো টকশোতে গেছি, আমাকে এইভাবে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়নি। প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই তিনটি অর্গান আসলে ঠিক কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ক্ষতির দিকটা আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আমার মনে হয় আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। সেটা হলো, ঢাকা ইউনিভার্সিটিতে খুব সম্ভবত এখনো পরে পড়াশোনা শেষ করেনি এরকম দুজনকে তো আমরা মনে হয় চিনি, বা শেষ হয়তোবা সদ্য করেছে। সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, দুজনই শিবিরের জানেন যে শিবিরের কর্মী। এবং এই দুজন আপনার আমাদের সুপ্রিম কোর্টের সামনে গিয়ে ঘোষণা দিচ্ছে তার আরো দলবল নিয়ে, যারা নিজেদেরকে সমন্বয়ক নামে একটি অদ্ভুত উপাধি দিয়ে থাকে। তারা বলছে যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে দুপুর ১টার মধ্যে পদত্যাগ করতে হবে। আপনি জানেন যে একজন মানুষ তার অবস্থান থেকে যে পদত্যাগ করা, এটা সম্পূর্ণ পদত্যাগের পুরো ব্যাপারটাই হচ্ছে যে তিনি নিজ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করবেন। আমাদের দেশের আইন সংবিধান সেসব অনুযায়ী আমরা আইনে একটা কথা বলি, ডিউরেস বা কোনো ধরনের প্রেসার বা এই ধরনের বশবর্তী হয়ে যখনই আপনি কাউকে পদত্যাগ করাবেন, সেটি কিন্তু পদত্যাগ না। আইন আদালতে এটা কখনোই পদত্যাগ না, আপনি তাকে জোর করছেন। অথচ আমরা দেখতে পেলাম যে সেখানে একসাথে জড়ো হয়ে এটিকে বিপ্লব বলছে, এটিকে আপনার বলছে যে এটি নাকি মহা এক ধরনের বিপ্লবী কর্মকাণ্ড, যে প্রধান বিচারপতিকে সরে যেতে হবে। এবং সেই হুঙ্কারে প্রধান বিচারপতি সহ আপিলের ডিভিশনের যে বাকি যে ৫-৬ জন বিচারপতি রয়েছেন, তারা প্রত্যেকেই এই ভয়ের মুখে, হুমকির মুখে, অস্ত্রের মুখে, এই সন্ত্রাসের মুখে আপনার পদত্যাগ করেন। তো আমি আমি জানি না যে এটাকে আমি বা কেন আবার পদত্যাগ শব্দটা বলছি। এই হুমকির মুখে তারা ছেড়ে দিতে বাধ্য হন, এটাই হচ্ছে প্রপার গ্রামাটিক্যাল টার্ম। এখন আপনি চিন্তা করে দেখেন তো, যে একটি রাষ্ট্রের বিচার বিভাগ, সর্বোচ্চ আদালত, মানে রাষ্ট্রে যত অপরাধী হোক না কেন, যা হোক না কেন, এই আদালত যা বলবে সেটা আপনাকে মেনে নিতেই হবে, তা নাহলে রাষ্ট্র চলবে না। এই রাষ্ট্রের এই লোকগুলোকে অস্ত্রের মুখে বলছে তোমাকে সরে যেতে হবে, এবং সরে যাচ্ছে। এবার ওই দিনই বলছে যে সন্ধ্যা ৬টার ভেতরে, এখন যিনি প্রধান বিচারপতি আছে রিফাত আহমেদ, যিনি আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত আইনজীবী, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে। দীর্ঘদিন তিনি ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, সেখানে বড় হয়েছেন। এই লোকটিকে প্রধান বিচারপতি করতে হবে বলে তারা ঘোষণা দেয়। এখন আপনি যদি শুধুমাত্র এই তিনটি কাঠামোর একটি কাঠামোর এই অবস্থাটা দেখেন, যে আমি হুমকি দিয়ে বিচারপতিদেরকে পদত্যাগ করিয়ে আমার পছন্দ মতো একজনকে আমি সন্ধ্যা ৬টার ভেতরে আপনাকে সেখানে স্থলাভিষিক্ত করলাম, আপনি আমাকে বলেন তো যে ওই জায়গাতে বিচার ব্যবস্থা বলে আসলে কিছু থাকে কিনা। আপনি অনেক আলাপ পরে করতে পারেন যে বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকবে কিনা, এই বিচার ব্যবস্থা কি আসলে বিচার ব্যবস্থা কিনা, আপনি তো অনেক পরের আলাপ। প্রথমে আপনি আমাকে বলেন যে এখন যেই প্রধান বিচারপতি আছে, এখন যে আদালত আছে, এটা কি আসলেই কোনো আদালত? আপনাকে আমি জোর করে এনে বললাম যে আপনি প্রধান বিচারপতি, এটা তো আসলে এন্ড অফ দ্য ডে এটা কোনোদিন টিকবেও না আইনের মতো। সুতরাং এই বিচারপতি, এই আদালত এখন যা বলছে, যা করছে, এগুলো প্রত্যেকটি জিনিস অবৈধ বলে আমি মনে করি। আচ্ছা, এবার আসেন আপনি আমাদের এক্সিকিউটিভ কারা? যেমন ধরেন সচিব এক্সিকিউটিভ, আপনার পুলিশ এক্সিকিউটিভ, আর্মি এক্সিকিউটিভ, বিডিআর, অর্থাৎ যারা হুকুমগুলো পালন করে, যারা রাষ্ট্রের কাজগুলোকে করে দেখায় বা করে, তারাই তো এক্সিকিউটিভ। পার্লামেন্ট আইন করেছে, পার্লামেন্টের একটা বিধিনিষেধ আছে, আপনি পুলিশকে মেরে ফেলছেন, আপনি পুলিশের উপরে গণহত্যা চালিয়েছেন। এটা নিয়ে আপনি জানেন হয়তোবা যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছি, এগুলো ডিটেলস সবকিছু দিয়ে হয়তোবা আলোচনাতে আসবে। কিন্তু এইটা মাথাতে রাখেন যে আমি বিচার বিভাগের এই অবস্থা আপনাকে দেখালাম, এরপরে আপনার এক্সিকিউটিভকে আপনি গণহত্যার মধ্যে ফেলেছেন, অর্থাৎ আপনি খুন করেছেন। শেষ, ওইটাও শেষ। পুলিশরা এখন বের হচ্ছে না, পুলিশদের কাছে অভিযোগ নিয়ে গেলে তারা আতঙ্কে থাকে, তার একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছে। রিগার্ডলেস কোন পুলিশ অফিসার কোন রাজনীতির সাথে যুক্ত,
কে কোন রাজনীতিকে পছন্দ করেন এগুলো আপনি ভুলে যান। সোজা কথা হচ্ছে যে একটা পুলিশ বাহিনীর উপরে গণহত্যা হয়েছে। মুক্তিযুদ্ধের 25শে মার্চে ইপিআর যে আক্রমণটা করেছে, আমি জানি না যে ঠিক এই লেভেলে হয়েছে কিনা। থার্ড, পার্লামেন্ট। পার্লামেন্টে কারা আসে? পার্লামেন্টের প্রধানমন্ত্রী আসেন, পার্লামেন্টের এমপিজরা আসেন, তারা পার্লামেন্ট। এই পার্লামেন্টকে প্রত্যেককে আশ্রয় নিতে হয়েছে, কাউকে ক্যান্টনমেন্টে, কাউকে পালিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে, কাউকে আপনি খুন করেছেন, কাউকে আপনি মেরেছেন। অর্থাৎ আপনি যে প্রশ্নটা আমাকে শুরুতে করেছেন, রাষ্ট্রের তিনটা অর্গানকে কমপ্লিটলি শেষ করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রে এখন কোন নির্বাচিত গণপ্রতিনিধি নেই। এই রাষ্ট্রে যারা আছে পুলিশ বাহিনীর নামে, তারা কমপ্লিটলি রাষ্ট্রের আজ্ঞাবহ, এবং তারা হয়তোবা ঠিক মতো কাজ করবার মতো অবস্থাতেও নেই। তাদের কোনো ধরনের অ্যাসেসমেন্ট হয়নি তারা কাজ করবার মতো যোগ্যতা অবস্থানে আছে কিনা। আর সেনাবাহিনী তো এখন একটা জঙ্গি বাহিনী হিসেবে সেখানে পরিগণিত হয়েছে। আর বিচার ব্যবস্থার কথা আমি আপনাকে আর কি বলবো। এর পরপরই আপনি জানেন যে প্রায় 30 জন 32 জনের মতো তাদের পছন্দ মতো সেখানে বিচারপতি ঢুকানো হলো। 12 জন বিচারপতিকে অলরেডি দেয়ার ইন এ কিউ, যে তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। অর্থাৎ একটা যথেচ্ছাচার অবস্থা, যা ইচ্ছা সেভাবে চলছে। অর্থাৎ রাষ্ট্র কমপ্লিটলি ভেঙে পড়ে এটি একটি ব্যানানা রিপাবলিকে পরিণত হয়েছে। এটা ব্যর্থ রাষ্ট্র, ইজ এ ফেইল্ড স্টেটস। আমার ওই মনে পড়ে চমস্কির ওই বইটার কথা, যে একটা ফেইল্ড স্টেটস আমি আসলে কাকে বলি, কিভাবে বলতে পারি। ইটস এ ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র।